जाकर सोना पड़ा उनके साथ, मोदी के साथ। যৌনতার বিনিময়ে একাধিক মহিলাকে সাংসদ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমন অভিযোগ শুনে চোখ কপালে উঠলেও অভিযোগগুলো যারা করছেন তাদের বক্তব্য মোটেও ফেলে দেওয়ার মতো নয়। খোদ বিজেপির বর্ষিয়ান নেতা, হার্ভার্ডের প্রাক্তনী ও বিশিষ্ট অর্থনীতিবিদ সুব্রমণিয়াম স্বামী এক পডকাস্টে কুখ্যাত এপস্টিন ফাইল নিয়ে আলোচনার সময় এই বিস্ফোরক বোমা ফাটিয়েছেন। তার স্পষ্ট দাবি, কেবল সাংসদ পদ নয়, খোদ কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও বেশ কয়েকজন নারীকে জায়গা দেওয়া হয়েছে কেবল অনৈতিক যৌন সুবিধা আদায়ের বিনিময়ে। এই ভয়ঙ্কর অভিযোগে নতুন করে ঘি ঢেলেছেন মোদীর এক সময়ের ঘোর সমর্থক ও কট্টর হিন্দুত্ববাদী লেখিকা মধু পূর্ণিমা কিশোর। মহাত্মা গান্ধী কি সত্যি মহাত্মা, নাকি ব্রহ্মচর্যের মুখোশের আড়ালে লুকিয়ে এক বিকৃত কামনার মানুষ? না, এই অভিযোগটা আমাদের নয়। এই অভিযোগ তুলেছিলেন স্বয়ং জওহরলাল নেহরু। আগে হ্যাঁ, এই জাতির জনকের জীবনে লুকিয়ে আছে এমন এক নিষিদ্ধ অধ্যায় যেটা কোনো পাঠ্য বইতে নেই। একটা এমন অধ্যায় যেটা যতবার প্রকাশ পেয়েছে সেটাকে ততবার ধামাচাপা দেওয়া হয়েছে। সাবরমতী আশ্রমের 4 দেওয়ালের ভেতর 17 থেকে 18 বছরের কিশোরী মেয়েদের নিয়ে রাতে গান্ধীজি চালাতেন বিশেষ কিছু এক্সপেরিমেন্টের নামে তিনি এমন কিছু কাজ করতেন যা শুনলে চমকে যাবেন আপনি। আগে হ্যাঁ, এটাই গান্ধীজির জীবনের সেই অধ্যায় যেটা ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে বারবার। কিন্তু আজ আমরা খুলে দেব সেই পর্দা, যে পর্দার আড়ালে লুকিয়ে আছে মহাত্মা শব্দটার এক অন্ধকার রূপ, আর ফাঁস করে দেব সেই গোপন রহস্য। গান্ধীজির বয়স তখন 77 বছর। তার প্রতি ঠিক কতটা আকর্ষণ রয়েছে, এটাই ছিল সেই পরীক্ষার বিষয়। এই পরীক্ষার জন্য গান্ধীজি শুরু করলেন ব্রহ্মচর্য পরীক্ষা। এই পরীক্ষায় যুবতী মহিলাদের তার সঙ্গে একই বিছানায় ঘুমোতে হতো, একেবারে নগ্ন অবস্থায়। যাদের মধ্যে ছিলেন তার নাতনি মনু গান্ধী, নাতবউ আভা গান্ধী, আর আশ্রমের নার্স সুশীলা নায়ার। আগে হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, নিজের নাতনি নাতবউ ছিলেন এই পরীক্ষার অংশ। ব্রহ্মচার্য গান্ধী অ্যান্ড হিজ ওমেন অ্যাসোসিয়েটস, এই বইতে গিরিজা কুমার লিখেছেন এরকম অন্তত 15 জন নারী ছিলেন গান্ধীজির এই পরীক্ষার অংশ। সাবরমতী আশ্রমে তখন প্রতিদিন রাতে সেই মেয়েরা গান্ধীজির সঙ্গে এক ঘরে এক বিছানায় শুতেন। গান্ধীজি বলতেন এটা তার ব্রহ্মচর্যের পরীক্ষা। এই যে ছবিগুলো আপনি দেখছেন, এগুলো একটা ছেলে ও একটা মেয়ের ঘনিষ্ঠ মুহূর্তে কিছু আপত্তিকর ছবি। 1978 সালের 31শে আগস্ট এই ছবিগুলি একটি ম্যাগাজিনে ছাপানো হয়। আজ থেকে প্রায় 50 বছর আগে এই ছবিগুলোই পাল্টে দিয়েছে ভারতের রাজনীতির ইতিহাস। আর এই ছবিগুলো যদি সেদিন না ফাঁস হতো, তাহলে হয়তো ভারতের ইতিহাসটা আজ অন্যরকম হতো। আগে হ্যাঁ, এটাই ভারতের ইতিহাসের প্রথম স্ক্যান্ডাল। আর এই ছবির সঙ্গে জড়িয়ে আছে ইন্দিরা গান্ধীর নাম। একটা ছেলে ও একটা সুন্দরী মেয়ে, একটা ক্যামেরা আর কিছু অশ্লীল ছবি, যেগুলো ফাঁস হতেই বদলে গেল একটা দেশের রাজনীতি, কেঁপে গেল গণতন্ত্র। না না, এটা কোনো সাধারণ স্ক্যান্ডাল নয়, এটা একটা রাজনৈতিক অ্যাসাসিনেশন। এর অস্ত্র, এর টার্গেট সরকার। মাত্র 5 মিনিটে কিভাবে বদলে দিল ভারতের 50 বছরের ইতিহাস। 20শে আগস্ট 1978, ঘড়িতে তখন রাত 8টা। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের একটি রাস্তায় ফুল স্পিডে ছুটছে একটি মার্সিডিজ। হঠাৎ অ্যাক্সিডেন্ট, পথ চলতি একটা লোককে পিষে দিল গাড়িটা। গণপিটুনির ভয় ড্রাইভার গাড়ি না থামিয়ে গাড়ি ছুটিয়ে দিল সামনের দিকে। কিছু দূর এগিয়ে রাস্তায় ছিল একটা কারখানা। ড্রাইভার ভয় গাড়ি নিয়ে সোজা ঢুকে পড়ল সেই কারখানা। এটি ছিল বিখ্যাত ওল্ড মঙ্ক মদ তৈরির কারখানা মোহন মেকিং। কারখানার ম্যানেজার অনিল বাড়ি এসে দেখে গাড়ির ড্রাইভারের সিটে বসে আছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর ছেলে সুরেশ রাম, আর সুরেশের পাশে বসে আছে 21 বছরের একটা সুন্দরী মেয়ে। সুরেশ পুরো ব্যাপারটা খুলে অনিলকে বলে। সব শোনার পর ওরা যাতে নিরাপদে বাড়ি পৌঁছতে পারে তার জন্য আলাদা একটা গাড়ির ব্যবস্থা করে দিল অনিল। মার্সিডিজ গাড়িটা ওই কারখানায় রেখে অন্য গাড়িতে মেয়েটিকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায় সুরেশ। অনিল জানতো যে এই সুরেশ খুব দামি ব্র্যান্ডের সিগারেট খায়, তাই সে ভাবে যে গাড়ির মধ্যে নিশ্চয়ই সিগারেট আছে। এই আশায় সে গাড়ির গ্লোভ বক্স খুলতে চায়, কিন্তু সিগারেটের প্যাকেটের বদলে তার হাতে আসে এক বান্ডিল ফটোকপি। ছবিগুলো দেখে চমকে যায় অনিল। হঠাৎ বিদ্যুৎ খেলে যায় তার গোটা শরীরে। আসলে এই সুরেশের একটি বাজে স্বভাব ছিল। সে যখন তার বান্ধবীর সঙ্গে লিপ্ত হতো, তখন সে তার সেই অন্তরঙ্গ মুহূর্তগুলোর ছবিগুলো একটা পোলারয়েড ক্যামেরায় তুলে রাখত। সেদিন সুরেশের ওই মার্সিডিজ গাড়িতে ওরকম 50টা নগ্ন ছবি ছিল। তাড়াহুড়োতে সে ভুলে যায় যে তার গাড়ির মধ্যে ওই ছবিগুলো রয়েছে। ছবিগুলো নিয়ে ওই রাতেই অনিল চলে যায় নয়াদিল্লির 3 মূর্তি ভবনে। এটা ছিল ইন্দিরা গান্ধীর বাড়ি। রাত তখন 1টা। ইন্দিরা গান্ধী তখন ঘুমোচ্ছে। ছবিগুলো ইন্দিরা গান্ধীর ছেলে সঞ্জয় গান্ধীর হাতে তুলে দেয় অনিল। সঞ্জয় ইন্দিরাকে ঘুম থেকে উঠিয়ে ছবিগুলো দেখায়। আর তারপর একটা দেশের সরকার পড়ে যায়, নষ্ট হয়ে যায় একটা রাজনৈতিক দলের ভবিষ্যৎ, ভেঙে যায় একজনের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কলঙ্কিত মার্কিন অর্থদাতা এবং যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের তদন্ত সংশ্লিষ্ট 30 লাখ পৃষ্ঠারও বেশি গোপন নথি প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। এক সংবাদ সম্মেলনে ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ নথি প্রকাশের এ ঘোষণা দেন।
এপস্টিন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট অনুযায়ী ট্রাম্প প্রশাসন এই নথিগুলো প্রকাশ করতে বাধ্য হয়েছে, যা নিয়ে মার্কিন রাজনীতিতে দীর্ঘ সময় ধরে উত্তেজনা চলছিল। এতে 2000-এরও বেশি ভিডিও এবং প্রায় 2 লাখ ছবি রয়েছে। ইমেল চালাচালিতে দেখা যায় বিশ্বের শীর্ষধনী ইলন মাস্কের সঙ্গেও এপস্টেইনের যোগাযোগ ছিল। 2012 সালের একটি ইমেইলে এপস্টেইন মাস্ককে তার দ্বীপে আসার আমন্ত্রণ জানায় এবং মাস্ক সেখানে সবচেয়ে উন্মাদনা পার্টি কবে হবে তা জানতে চায়। এছাড়া ট্রাম্প প্রশাসনের বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিকও এপস্টেইনের ব্যক্তিগত দ্বীপে সফরের পরিকল্পনা করেছিলেন বলে নথিতে প্রমাণ পাওয়া যায়, যদিও ইতিপূর্বে এপস্টেইনের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেন তিনি। ব্রিটেনের সাবেক রাজপরিবার এবং রাজনৈতিক মহলেও এই নথির আঁচ লেগেছে। ইমেল থেকে জানা যায় ব্রিটেনের সাবেক প্রিন্স এন্ড্রু 2010 সালে এপস্টেইনের নিউ ইয়র্কের বাড়িতে নৈশভোজে অংশ নেয়। সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসনের ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে এপস্টেইন হাজার হাজার পাউন্ড অর্থ স্থানান্তর করেছিলেন বলেও প্রমাণ মিলেছে। তবে নথির এই তথ্য ভান্ডার প্রকাশ নিয়ে অসন্তোষ জানান এপস্টেইনের হাতে নির্যাতিত হওয়া বেঁচে ফেরা ব্যক্তিরা। তাদের অভিযোগ, অনেক ক্ষেত্রে অভিযুক্ত প্রভাবশালীদের নাম আড়াল করা হলেও ভুক্তভোগীদের নাম ও পরিচয় প্রকাশ হয়ে পড়েছে, যা অত্যন্ত আপত্তিকর। নির্বাচনী প্রচারের সময় ডোনাল্ড ট্রাম্প এই ফাইলগুলো প্রকাশের প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় আসার পর তিনি তা নিয়ে গড়িমসি করেন, যা নিয়ে তার নিজের দলের মধ্যেই সমালোচনা চলছিল। শেষ পর্যন্ত দ্বিপক্ষীয় চাপে এই স্বচ্ছতা আইনে স্বাক্ষর করেন ট্রাম্প। বিচার বিভাগ জানায় 20 বছরের তদন্ত থেকে এই নথিগুলো সংগৃহীত হয়েছে। এর মধ্যে এপস্টেইনের মৃত্যু সংক্রান্ত তদন্ত এবং FBI এর বিভিন্ন গোপন নথিপত্র রয়েছে। তবে স্পর্শকাতর বিবেচনায় শিশু যৌন নির্যাতন বা ব্যক্তিগত চিকিৎসা সংক্রান্ত তথ্য গোপন রাখা হয়েছে। 10 আগস্ট 2019 সকাল 6:30 নিউ ইয়র্কের জেল মেট্রোপলিটন কারেকশনাল সেন্টারের স্পেশাল ইউনিটে প্রতিদিনের মতোই গার্ড ব্রেকফাস্ট সার্ভ করতে যায়। কিন্তু যখন ওই গার্ড ওই ইউনিটের LTR এর প্রথম সেলটাকে খোলে, তারা শকড হয়ে যায়, কারণ তাদের সামনে মৃত অবস্থায় পড়েছিল জেফ্রি এপস্টিন। The disgraced financier Jeffrey Epstein is dead. Epstein took his own life. Multi-millionaire Jeffrey Epstein has taken his own life. Here in New York City facing charges of sex trafficking. একজন বিলিয়নার যাকে শিশু নির্যাতনের অপরাধে অ্যারেস্ট করা হয়েছিল। আর ডেটা অনুযায়ী এপস্টিন তার একটা প্রাইভেট আইল্যান্ডে প্রায় 1000 মেয়েকে ধর্ষণ করেছিল, যাদের মধ্যে বেশিরভাগই হলো নাবালিকা। আর বলা হয় তার সাথে এই কাজে জড়িয়েছিল ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস, ইলন মাস্ক, বিল ক্লিন্টন, এমনকি ইংল্যান্ডের রয়্যাল ফ্যামিলির মেম্বারদের মতো পৃথিবীর বিখ্যাত সমস্ত ধনী ব্যক্তি এবং পলিটিশিয়ানরা। এপস্টিনের যখন পোস্টমর্টেম রিপোর্ট বের করা হয়, তখন সেখানে মেনশন করা হয় যে এপস্টিন নিজেই নিজের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু জানলে শকড হবেন, যেদিন এপস্টিন মারা যায় সেদিন ওই ইউনিটের একটা ক্যামেরা বাদে বাকি সমস্ত ক্যামেরা বন্ধ ছিল। এমনকি জেলের নিয়ম অনুযায়ী প্রত্যেক 30 মিনিটে এপস্টিনের সেল একবার করে চেক করার কথা ছিল। কিন্তু যে ক্যামেরাটা কাজ করছিল তার CCTV ফুটেজে দেখা যায় সেদিন রাত 10:30 থেকে সকাল 6:30 পর্যন্ত ওই গার্ডরা নিজেদের চেয়ার ছেড়ে ওঠেনি। ফলে স্বাভাবিকভাবেই একটা কনস্পিরেসি থিওরি উঠে আসে যে এপস্টিন আত্মহত্যা করেনি, বরং তাকে খুন করা হয়েছে। এই সময় আঙুল ওঠে বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের মতো হাই লেভেল অফিসিয়ালদের উপরে, কারণ এদের প্রত্যেকের সাথেই এপস্টিনের কোনো না কোনো সময় ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আর এপস্টিন বেঁচে থাকুক এটা তারা কেউ চাইতেন না। আর বলা হয় ঠিক এই কারণেই তারা প্ল্যানিং করে এপস্টিনকে হত্যা করেছে।